ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে দ্রুত সময়ের মধ্যে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ অনুষ্ঠান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সমর্থকেরা। নগর ভবন ব্লকেট এবং গুলিস্তানের মাজার সড়ক অবরোধ কর্মসূচি থেকে এই ঘোষণা দেন তারা। এই সময় এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করেন তারা। মঙ্গলবারও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এসএম আরিফের রিপোর্ট। দিন যত গড়াচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের দাবির আন্দোলন আরও জোরদার হচ্ছে। গত ৫ দিন নগর ভবনের সামনের সড়কে আন্দোলন চালালেও এবার গুলিস্তান মাজার রোডেও অবস্থান করে সমর্থকরা। তাতে একপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আমরা অবিলম্বে সারা ঢাকার দক্ষিণকে আমরা অচল করে দিব মেয়রের শপথ না হলে। এই ঢাকা দক্ষিণের জনগণ ঘরে ফিরে যাবে না। কঠিন থেকে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে। আমরা এই বাধ্যতামূলক কোনো জিনিস চাই না। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নগর ভবন ব্লকেট করে আন্দোলন চালিয়ে যায় ইশরাক সমর্থকরা। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে মূল ফটক। ট্রাক দিয়ে অস্থায়ী স্টেজ তৈরি করে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্তর্বর্তীকালীন সরকার এই প্রোগ্রামকে, এই শপথকে কালক্ষেপণ করে এই যে মানুষকে সেবা থেকে বঞ্চিত করছেন। যদি নব্য কোনো ফ্যাসিস্ট তৈরি হয় তাদের আমরা যতদিন লাগে ততদিন আন্দোলন করবো সরিব ইনশাল্লাহ। দ্রুত দাবি না মানলে ঢাকা অচল করে দেওয়ার মতো হুঁশিয়ারিও দেয় সমর্থকরা। যে সবাই মনের আবেগের কথা শুনে, সে দুঃখের কষ্টের কথা শুনে, আমাদের এই অভিভাবককে আমাদের প্রয়োজন। মেয়র ঘোষিত না করবে ওই পর্যন্ত আমরা রাজপথে আছি এবং থাকব। আর দিন দিন আমাদের এই আন্দোলন আরও কঠোর হবে। এদিকে টানা তৃতীয় দিনের মতো নগর সংস্থার কার্যক্রম বন্ধ রয়েছে। ভবনের কক্ষগুলোতে ঝুলছে তালা। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। গায়ের জোরে নগর ভবন বন্ধ করে বিএনপি আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে চলমান আন্দোলনের বিষয়ে বিকেলে ফেসবুকে দেয়া পোস্টে উপদেষ্টা এ মন্তব্য করেন। এদিকে দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে একই বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় আসিফ মাহমুদ বলেন, মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে অনেক আইনি সমস্যা ও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। জটিলতা শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। এ সময় নগরবাসীর ভোগান্তি নিরসনে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। আমাদের প্রত্যাশা থাকবে যে নগরবাসীর যে ভোগান্তি এবং ভোগান্তিটা শুধুমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য নয়। আপনারা জানেন যে অনেক রেগুলার অ্যাক্টিভিটিস, রেগুলার কাজ আছে সিটি কর্পোরেশনের, সেগুলো এক ধরনের স্থবিরতা হয়ে আছে। এই ভোগান্তি নিরসনের জন্য ওনারা ধৈর্য দেখাবেন এবং এই যে আইনি জটিলতাগুলো আছে, হাইকোর্টে বিচারাধীন আছে, হাইকোর্টের প্রতিও সম্মান প্রদর্শন করবেন এবং ধৈর্য ধরবেন আর কি। দেশের মানুষ নির্বাচন চায়, আর এ অধিকার প্রতিষ্ঠার জন্যই গেল 15 বছরের মানুষ গুম খুনের শিকার হয়েও আন্দোলন চালিয়ে গেছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাষ্ট্রের মরহুম আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী প্রজন্মকে শারীরিক এবং মানসিকভাবে গড়ে তোলার জন্য পদক্ষেপ নেবে জানিয়ে তারেক রহমান বলেন, রাজধানীতে প্রতি ওয়ার্ডে খেলাধুলার বিস্তৃত মাঠ গড়ে তোলা হবে। তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডিমান্ড করেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। দেশের মানুষ নির্বাচন চায়। যে নির্বাচনের জন্য গত 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করি। ইনশাল্লাহ আল্লাহর মধ্যে সুযোগ পেলে ঢাকা শহরে আমাদের 100টা ওয়ার্ড, আমরা কি একটা জিনিস করতে পারি না? আমরা যদি একটা পরিকল্পনা গ্রহণ করি, অন্তত প্রতি 2টো ওয়ার্ডের মাঝখানে 2 বিঘা না 3 থেকে 4 বিঘা একটা জায়গা যদি আমরা বের করে নিই, একটা সবুজ জায়গা, সেখানে বাচ্চারা খেলবে, মুরব্বীরা, বয়স্করা যারা আছেন যাদের প্রয়োজন তারা সেখানে হাঁটবেন। সুন্দর মোটামুটি 4 কোণা এবং চারদিকে বড় বড় গাছ লাগানো, অর্থাৎ ওখানে বুক ভরে শ্বাস নেওয়া যায়। দেশ কোন দিকে যাচ্ছে তা কেউ জানে না বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, স্থিতিশীলতা না থাকলে দেশে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। এদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির দায়িত্ব বুঝিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির অপর সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়া সহসাই তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন স্থায়ী কমিটির অপর সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীতে এবং সিলেটে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মাহবুব সৈকতের রিপোর্ট। বিমানবন্দর, রেলপথ, বিদ্যুৎ, টেলিযোগাযোগ, বিদ্যুৎ, জ্বালানি, মৎস্য, প্রাণী,
দিনাজপুরের বিরামপুর উপজেলার এক কর্মী সমাবেশে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন তিনি। মানুষের ভোট চাইতে হলে, ভোট পাইতে হলে মানুষের ঘরে ঘরে যেতে হবে। অন্যদিকে সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রম উদ্বোধন উপলক্ষে সিলেটের একটি অনুষ্ঠানে যোগ দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বক্তব্যে আদালতের রায় মেনে ঢাকা দক্ষিণ সিটিতে প্রকৌশলী ইশরাক হোসেনকে দ্রুত শপথ দেওয়ার ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের আভাস দেন তিনি। আদালতের রায়ে যিনি মেয়র ঘোষিত হয়েছেন জনাব ইঞ্জিনিয়ার ইশরাক, ইলেকশন কমিশন যার নামে গেজেট প্রকাশ করেছে আদালতের রায় মেনে, তাকে আপনারা শপথ গ্রহণ করাবেন না, বিভিন্ন রকমের কলা কৌশল করছেন। তাইলে কি আইনের শাসন হলো? অতি অল্প সময়ের মধ্যে জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন। এদিকে রাজধানীর গুলশানে নীতি সংস্কার এবং আগামীর বাজেট শীর্ষক এক সেমিনারে যোগ দিয়ে দলটির স্থায়ী কমিটির অপর সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপে হতাশা তুলে ধরেন। আনসার্টেনিটির মাধ্যমে কোন অর্থনীতি এগোতে পারে, আগামী দিনের সার্টেনিটি কোথায় যাচ্ছে, বাংলাদেশ কোথায় যাচ্ছে, নোবডি নোজ। জাতীয় প্রেস ক্লাবে অপর এক আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কথা বলেন তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে। নিশ্চয়ই আল্লাহর মেহেরবানিতে যখন সম্ভব হবে, উচিত হবে, উনি নিশ্চয়ই ফিরে আসবেন। বাংলাদেশে কোনো শক্তি কোনো ষড়যন্ত্র করে তাকে ঠেকাতে পারবে আমি বিশ্বাস করি না। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ বলেছেন, সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। নিবন্ধনের স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে দলটি নির্বাচন করতে পারবে না, সুযোগ নেই। দুপুরে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে ভোটার তালিকা হালনাগাদ 2025 পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী কর্মশালায় যোগ দিয়ে তিনি সব কথা বলেন। আওয়ামী লীগ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা এ নিয়ে কমিশন কি মনে করে এমন প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার বলেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনো আসেনি। রাজনৈতিক দলরা অংশগ্রহণ করবে, কোন রাজনৈতিক দলরা যারা নির্বাচন কমিশনের সাথে নিবন্ধিত। যেহেতু আপনি যে দলের নাম বললেন সেই দলের নিবন্ধন আপাতত স্থগিত আছে, আর স্থগিত থাকা অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যাবে যে তাদের অংশগ্রহণের সুযোগটা থাকবে না। ভাটারা থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সকালে তাকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রবিবার নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছেন, মামলা থাকায় তাকে আটক করা হয়েছে। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। সকাল 9টায় আদালতে হাজির করা হয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। শুনানি শেষে ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয় অভিনেত্রীকে। 22 মে তার জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেন আদালত। সে ফ্যাসিস্টের একজন অন্যতম সহযোগী। গত 15 বছর যারা এই ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে তাদের অভিনয়ের মাধ্যমে, নায়ক গানের মাধ্যমে এবং বিভিন্নভাবে ফ্যাসিজম চালিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে, তার মধ্যে সে একজন অন্যতম। এদিকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারে সমালোচনার জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাকে কারাগারে না পাঠিয়ে ছেড়ে দিলেও সমালোচনা হতো। তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বলবেন স্যার আপনি ছেড়ে দিয়েছেন। নুসরাত ফারিয়া 2015 সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন। এছাড়া মডেলিং ও সঞ্চালনায়ও সক্রিয় তিনি। আফজাল হোসেন, মাইটিভি, ঢাকা। জুলাই বিপ্লবের সময় আইনজীবীদের মারধর ও হত্যা চেষ্টা মামলায় আওয়ামীপন্থী 61 জন আইনজীবীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে তাদের জামিনের বিষয়ে জারি করা রুল 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে গত 29 এপ্রিল হাইকোর্টের দেয়া জামিন 5 মে পর্যন্ত স্থগিত করেন চেম্বার আদালত। একই সঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মাহমুদ রেজাউল হক ওই আদেশ দেন।
এর আগে মারধর ও হত্যা চেষ্টার মামলায় আওয়ামী লীগের সমর্থক 61 আইনজীবীকে 6 এপ্রিল কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন। আইনি প্রক্রিয়া শেষ করে বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে 4-5 বছর লেগে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে মানি লন্ডারিং বিষয়ক এক বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে গভর্নর আরও জানান, লুটের জব্দকৃত টাকাও শেয়ার দরিদ্রদের জন্য এবং জনহিতকর কাজে ব্যয় করা হবে। এস এম আরিফের আরও একটি রিপোর্ট। বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার বিষয়ে যমুনায় বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি জানান, পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। আমাদের তো কোনো অভিজ্ঞতা নাই টাকা কিভাবে ফেরত আনতে হয় বা ইত্যাদি ব্যাপকভাবে এটাকে করার জন্য, কিন্তু ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সটা 4 থেকে 5 বছর লাগে আইনি প্রক্রিয়া শেষ হতে। তবে এটার মধ্যে কিছু ইন্টারমিডিয়েট অন্তর্বর্তীকালীন কিছু ব্যবস্থা নেওয়া যায়, যেমন বিদেশে তাদের যে সম্পদ আছে সেই সম্পদকে ফ্রিজ করা যায়। সেটা কিন্তু আপেক্ষিকভাবে বছরখানেকের মধ্যেই করা সম্ভব, আরও কম সময়ে করা সম্ভব। তিনি বলেন, পলাতক পাচারকারীদের লুটের জব্দকৃত টাকা জনহিতকর কাজে ব্যয় করা হবে। সেই ধরনের সম্পদ, সেগুলো যেটা ব্যাংকের সাথে যেটা কোলেটারালাইজড না, সেই প্রপার্টিগুলোকে তখন সরকার তাদের আরেকটা ফান্ডে নিয়ে জনহিতকর কাজে। এ ব্যাপারে আইনের সকল ধারা মেনেই কাজ করা হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। কোর্টের সিদ্ধান্ত হওয়ার পরেই এবং আইনের সঠিক ধারা প্রয়োগের মাধ্যমে এই কার্যকলাপ করতে হবে। প্রয়োজন বোধে আইনকে কিছু সংশোধন করতে হতে পারে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। সাম্য হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস ও ভিসির পদত্যাগ দাবিতে সন্ধ্যায় মশাল মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস বলেন, সাম্য হত্যার বিচার ভিন্ন খাতে নিতে গড়িমসি করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গণঅভ্যুত্থানের 9 মাস হয়ে গেলেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখনও নিরাপদ নয়। ক্যাম্পাসের নিয়মিত মাদক সেবন হয়, ক্যাম্পাসে নারী শিক্ষার্থীরা নিরাপদ নয় বলেও দাবি করেন তারা। আমরা শুধু সাম্য হত্যার প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি না, যারা সাম্য হত্যাকে ভিন্নগত প্রভাবিত করার জন্য বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করাচ্ছে ক্যাম্পাসে বসেই তাদেরও বিচারের আওতায় আনতে হবে। পদযাত্রা করে সবচেয়ে বেশি পথ পাড়ি দিয়ে দ্রুততম সময়ে সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড গড়েছেন বাংলাদেশি ইকরামুল হক শাকিল। 7ম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন তিনি। C2 সামিট শীর্ষক এবারের অভিযানে তিনি দ্রুততম সময়ে সমুদ্র থেকে পায়ে হেঁটে 1300 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই শিখর আরোহণ করেন। ফলে তিনি সবচেয়ে কম সময়ে এবং পদযাত্রায় সর্বোচ্চ পথ পাড়ি দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে এভারেস্ট জয়ের বিশ্ব রেকর্ড গড়েছেন। এই অভিযানের সমন্বয়ক বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব বিষয়টি নিশ্চিত করেছে। সংগঠনটি জানায়, শাকিল বিশ্ব রেকর্ড করে এভারেস্ট আরোহণ করে ক্যাম্প 4-এ ফিরেছেন। দেশের উত্তরাঞ্চলে আগামী 3 দিন বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 22 ও 23 মে থেকে বৃষ্টি কমতে শুরু করলে তাপমাত্রা বাড়তে পারে। এছাড়া 26 ও 27 মে বঙ্গোপসাগরে লঘুচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে দিয়েছেন আবহাওয়াবিদ। ইউসুফ আলীর রিপোর্ট। বাংলা বছরের শুরুর মাসে কালবৈশাখীর তাণ্ডব দেখা গেলেও জ্যৈষ্ঠ মাসেও গরমের সাথে থেমে থেমে চলে ভারী বৃষ্টি, ঝড়ো হাওয়া ও বজ্রপাত। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে দেশের কয়েকটি স্থানে আগামী 3 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 3 দিন আমরা রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে মর্মে আমরা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস প্রদান করেছি। তবে চলতি সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান আবহাওয়াবিদ AKM নাজমুল হক। 22 তারিখ থেকে তারপর কয়েকদিন দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং ওই সময়ে বৃষ্টিপাতের পরিমাণও অনেকটা কমে যেতে পারে। মে মাসের শেষের দিকে লঘুচাপ আঘাত হানতে পারে বলেও জানান তিনি। আগামী 22 তারিখে অ্যারাবিয়ান সিতে একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে এটি আরও ঘনীভূত হতে পারে। উত্তর আন্দামান এবং তৎসংলগ্ন এলাকায় আগামী 26 অথবা 27 তারিখের দিকে একটা
লঘুচাপ তৈরি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। জুনের শুরু থেকে প্রায় সপ্তাহখানেক সময় ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান এ আবহাওয়াবিদ। জুনের ফার্স্ট উইকে বৃষ্টিপাত থাকবে দেশে। চট্টগ্রাম, ঢাকার পূর্বাঞ্চল এবং সিলেট এইসব অঞ্চলে বৃষ্টি বেশি থাকতে পারে তুলনামূলক। অন্যদিকে খুলনা, বরিশাল এইসব অঞ্চলে কিছুটা কম থাকতে পারে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। অন্যান্য অঞ্চল এবং যারা আছে দিয়ে যান, যার নেই নিয়ে যান, এই স্লোগানকে সামনে রেখে আত্মমর্যাদাশীল মধ্যবিত্তের অসহায়ত্বের সময় পাশে দাঁড়াতে রাজধানীর রামপুরায় দ্বিতীয় শপথ বোধন করেছে হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব অ্যাডভোকেট আফজাল হোসেন, অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট নাসির উদ্দিন, প্রজেক্ট ডিরেক্টর যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আবদুল্লাহ ফারুক জুয়েল সহ অন্যান্যরা। এ সময় নিম্ন মধ্যবিত্তদের মধ্যে খাবার ও নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হয়।